Hello everyone, welcome to Rankers WBCS. এই ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটি যে এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি, আজকে আমরা ভারতের সংবিধান রচনার যে পটভূমি অর্থাৎ কনস্টিটিউশনাল যে ডেভেলপমেন্ট, তার দুটো ফেজের যে সমস্ত অ্যাক্ট, দ্য কোম্পানি রুল অ্যান্ড দি ক্রাউন রুল। প্রথম ভিডিওতে আমরা কোম্পানি রুলের যে সমস্ত অ্যাক্ট ছিল তাদের রিলেটেড যে এমসিকিউগুলো, এগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। আজকের ভিডিওতে আমরা দি ক্রাউন রুলের 1858 থেকে 1947 অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 রিলেটেড যে সমস্ত এমসিকিউ কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে এগুলো এমনি কোশ্চেন নয়, কোনো না কোনো পরীক্ষার এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অতএব প্রত্যেকটা কোশ্চেন কি অতি গুরুত্বপূর্ণ। এটা একটা নিজেকে চেক করার জন্য যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম। তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে একটু আরও মোটিভেশন পাবো, এবং সাবস্ক্রাইব, লাইক, একটু আধটু কমেন্ট করো যাতে একটু রিচটা বাড়ে। তো আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858? তাহলে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর প্রধান উদ্দেশ্য কী ছিল? এতে দেওয়া আছে স্ট্রেনদেন কোম্পানি রুল, কোম্পানি শাসন শক্তিশালী করা, এস্টাবলিশ ক্রাউন রুল, ক্রাউন শাসন প্রতিষ্ঠা করা। সিতে দেওয়া আছে ইন্ট্রোডিউস ডেমোক্রেসি, গণতন্ত্র চালু করা, এক্সপান্ড ট্রেড, বাণিজ্য সম্প্রসারণ। তাহলে আমরা যদি প্রথম অপশানটা দেখি, স্ট্রেনদেন কোম্পানি রুল, কোম্পানি শাসন এখানে কি হচ্ছে, শেষ হচ্ছে। আমরা জানি যে কোম্পানি শাসন ছিল, কোম্পানি রুল করেছিল 1777 থেকে 1858, এবং তারপর আমরা জানি কি মহাবিদ্রোহ হয়, এবং মহাবিদ্রোহের পর ভারতের মতো একটা এত বড় দেশের যে শাসনভার কোম্পানির হাতে ছিল সেটা ব্রিটিশ ক্রাউন এটা কি করলো, নিজের হাতে নিয়ে নিল। অতএব আমাদের সঠিক উত্তর অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, এস্টাবলিশ ক্রাউন রুল। এখানে ডেমোক্রেসির কোনো প্রশ্নই ছিল না, কোনো গণতন্ত্র বা নির্বাচন এখানে ছিল না, ট্রেড এটা কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল না, এবং স্ট্রেনদেন কোম্পানি রুল আমরা দেখলাম তো এখানে কোম্পানির কী হচ্ছে, শাসন শেষ হচ্ছে। এরপর আমরা কোশ্চেন নাম্বার 2 দেখে নেব। কোশ্চেন নাম্বার 2 আছে, হু বিকেম দি রিয়েল অথরিটি ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আফটার 1858? 1858 সালের পর ভারতের প্রশাসনের প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল? অপশান এতে দেওয়া আছে কোর্ট অফ ডাইরেক্টর, বিতে দেওয়া আছে বোর্ড অফ কন্ট্রোল, সিতে দেওয়া আছে সেক্রেটারি অফ স্টেট, এবং ডিতে দেওয়া আছে কি গভর্নর জেনারেল। এর সঠিক উত্তর হবে অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার, সেক্রেটারি অফ স্টেট। আমরা জানি এই কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ যে কন্ট্রোল এগুলো কি হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টর এগুলোর কি হয়েছিল, এগুলোর বিলুপ্তি হয়েছিল, এগুলোর শেষ করে দেওয়া হয়েছিল এই 1858 যে অ্যাক্ট এর মাধ্যমে। তার পরিবর্তে এসেছিল কি, তার পরিবর্তে এসেছিল কাউন্সিল অফ ইন্ডিয়া, যার মধ্যে একজন কি ছিল না ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট। এখানে 15 জন সদস্য ছিল, যাই হোক আর কি। তো এখানে আমরা দেখতে পেলাম প্রকৃত ক্ষমতা এই যে ভারত সচিব বা সেক্রেটারি অফ যে স্টেট, ইনার হাতে কি চলে আসছে, প্রকৃত পাওয়ার। কোশ্চেন নাম্বার 3 দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ফিচার অফ অ্যাক্ট অফ 1858? বলছে নিম্নলিখিত কোনটি 1858 সালের আইনের বৈশিষ্ট্য নয়?
একে দেওয়া হয়েছে এন্ড অফ কোম্পানি রুল, এন্ড অফ কোম্পানি রুল, এটা একদম ঠিক। কোম্পানি রুল কী হয়েছিল না শেষ হয়ে গিয়েছিল, কোম্পানি শাসনের অবসান। বিতে দেওয়া আছে এন্ড অফ ডুয়েল কন্ট্রোল বা দ্বৈত শাসনের অবসান, এটাও 100% ঠিক। তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এই 1858 যে অ্যাক্ট এসেছিলো, তাহলে আমরা দেখলাম এখানে কি এন্ড অফ কোম্পানি রুল, এন্ড অফ ডুয়েল কন্ট্রোল বা দ্বৈত যে শাসন এটার অবসান হয়েছিল, এবং ইন্ট্রোডাকশন অফ ইলেকশন এটা কিন্তু আসেনি, এটা কিন্তু আসেনি, অতএব এটা আমাদের ভুল আছে। আচ্ছা, অপশান ডিটা দেখে নেব, ক্রিয়েশন অফ সেক্রেটারি অফ স্টেট। তাহলে এই অ্যাক্টের মাধ্যমে একটা নতুন পোস্ট তৈরি হয়েছিল যেটার নাম ছিল কি সেক্রেটারি অফ স্টেট। অতএব এই তিনটে ঠিক আছে, এটা আমাদের ভুল আছে। এই অনুযায়ী আওয়ার কারেক্ট আনসার সি, অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নট কারেক্ট রিগার্ডিং সেক্রেটারি অফ স্টেট। এই যে 1858 যে অ্যাক্টে একটা পোস্ট নতুন ক্রিয়েট হলো সেক্রেটারি অফ স্টেট, তো এই সেক্রেটারি স্টেট সম্পর্কে কোনটি ঠিক নয়? হি ওয়াজ অ্যাসিস্টেড বাই কাউন্সিল, হি ওয়াজ অ্যাসিস্টেড বাই কাউন্সিল, এটা তো একদম ঠিক। কাউন্সিল দ্বারা তাকে কী করা হতো, সাহায্য করা হতো, এটা ঠিক আছে। হি ওয়াজ রেসপন্সিবল টু দি পার্লামেন্ট, হ্যাঁ তিনি রেসপন্সিবল থাকতেন পার্লামেন্টের কাছে, সেই হিসাবে পোস্টটা ক্রিয়েট করা হয়েছিল। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আমাদেরকে কোনটি ঠিক নয় সেটাকে বের করতে হবে। হি ওয়াজ ইলেক্টেড বাই ইন্ডিয়ান, আরে বাবা এটাও ইন্ডিয়ান ইলেক্ট করবে একে, এটা ভুল আছে। হি এক্সারসাইজড রিয়েল অথরিটি, হ্যাঁ তারই হাতে অ্যাকচুয়ালি কি না ভারতের শাসনভার এর হাতে, ইনার হাতে কী হয়েছিল দিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ ক্রাউন, এটাও ঠিক আছে। এই হিসাবে আমরা দেখলাম আমাদের কারেক্ট আনসার অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। হুইচ অফ দি ফলোয়িং বেস্ট এক্সপ্লেনেশন দ্য টার্ম ভাইসরয়। তাহলে ভাইসরয় শব্দটির অর্থ কী? এতে দেওয়া আছে হেড অফ দি লেজিসলেচার, হেড অফ দি লেজিসলেচার আইনসভার প্রধান, না না না। রিপ্রেজেন্টেটিভ অফ দি ক্রাউন, ইয়াস রিপ্রেজেন্টেটিভ অফ দি ক্রাউন। হেড অফ দি জুডিশিয়ারি, না। রিপ্রেজেন্টেটিভ অফ পার্লামেন্ট, না। অতএব আমাদের সঠিক উত্তর অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, রিপ্রেজেন্টেটিভ অফ ক্রাউন। ক্রাউনের বা রাজার বা ব্রিটিশ পার্লামেন্টের কী ছিল, ইনি প্রতিনিধি ছিলেন, ভাইসরয় ক্রাউনের, ব্রিটিশ ক্রাউনের। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, the relationship between secretary of state and viceroy can be best described as। তাহলে আমরা দেখলাম যে ইংল্যান্ডে একটা পোস্ট ক্রিয়েট করা হলো, নাম দেওয়া হলো কি সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব। ভারত সচিব ছিল কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান, এটা একটা 15 সদস্যের একটা কী ছিল কাউন্সিল ছিল, এবং এই ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ইনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। আরেকজন ভারতে যে প্রশাসক ছিলেন তিনি হলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে এই দুটো যে পোস্ট সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয়, এদের মধ্যে যে রিলেশন এটা আমরা এখানে দেখব। বলছে সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয়ের সম্পর্ক কীভাবে বর্ণনা করা যায়। ইকুয়ালিটি, দুটো পোস্টেই কী ছিল, সমান ছিল। দুটো পোস্টে কি সমান ছিল না, দুজন সমান ক্ষমতার অধিকারী ছিলেন না, ইকুয়ালিটি কোনো দিন হবে না। অ্যাডভাইজারি উপদেশ, না এটা অ্যাডভাইজারি রিলেশন নয়। সুপিরিয়র অ্যান্ড সাবঅর্ডিনেট, এটা কি হতে পারে, হ্যাঁ এটাই হবে। ইন্ডিপেন্ডেন্ট, দুজনেই স্বাধীন ছিল, এ নর্থ পোল এ সাউথ পোল, দুজনে দুদিকে চলতো না, ইন্ডিপেন্ডেন্টও থাকেনি। অতএব সি ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে আমরা দেখলাম 1858 সালের পর সেক্রেটারি অফ স্টেট লন্ডনে ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং ভাইসরয় ভারতে তার অধীনে কাজ করতেন। কার অধীনে কাজ করতেন?
সেক্রেটারি অফ স্টেটের অধীনে কাজ করতেন কে? ভাইসরয়। কোনো কিছু যদি ভারতে ম্যাটার হতো তো কাকে জবাব দিতে হতো? সেক্রেটারি অফ স্টেটকে। কোথায় জবাব দিতে হতো? না ইংল্যান্ডের পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে। অতএব কার হাতে বেশি পাওয়ার ছিল? সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিবের হাতে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। সেক্রেটারি অফ স্টেট কুড সেন্ড, একে দেওয়া আছে স্টেটমেন্ট 1-এ, দ্য সেক্রেটারি অফ স্টেট কুড সেন্ড সিক্রেট ডিসপ্যাচেস টু ইন্ডিয়া। সেক্রেটারি অফ স্টেট গোপন বার্তা পাঠাতে পারতেন। এটা কি ঠিক? একদম ঠিক। আরে ওনার হাতে অ্যাকচুয়াল রিয়েল পাওয়ার, তো উনি তো পাঠাতেই পারতেন। এটা একদম ঠিক। দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া কুড ওভাররুল দ্য সেক্রেটারি অফ স্টেট। যে কাউন্সিল অফ এই যে কাউন্সিল অফ ইন্ডিয়া 15 সদস্যের যে একটা কাউন্সিল অফ ইন্ডিয়া বানানো হয়েছিল, বলছে এই সেক্রেটারি স্টেটের উপরে কী করতো? বাটপাড়ি করতো। না না, বাটপাড়ি করতে পারতো না। এটা একদম একদম ভুল, ডাহা ভুল, হাঁটাও একে। স্টেটমেন্ট 3-তে দেওয়া হয়েছে দ্য এক্সপেন্সেস অফ দি সেক্রেটারি অফ স্টেট ওয়ার পেড ফ্রম দি ইন্ডিয়ান রেভিনিউ। হ্যাঁ একদম ঠিক। বেটা ইংল্যান্ডে বসে থাকতো আর ভারত থেকে পয়সা পাঠাতে হতো। এটা একদম ঠিক। অতএব আমরা দেখলাম অপশান 2 বা স্টেটমেন্ট 2 আমাদের কি আছে? রং আছে। তাহলে 2 যেখানে আছে হাঁটাও প্রথমে, যেখানে। অতএব বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আছে হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তাহলে এই 1861-এর যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এর প্রধান উদ্দেশ্য কী ছিল? একে দেওয়া আছে ইন্ট্রোডিউস রেসপন্সিবল গভর্নমেন্ট, দায়িত্বশীল সরকার চালু করা, অ্যাসোসিয়েট ইন্ডিয়ান ইন লেজিসলেশন, আইন প্রণয়নে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা, এন্ড ক্রাউন রুল, ক্রাউন শাসনের অবসান, ইন্ট্রোডিউস ফেডারেলিজম বা ফেডারেল ব্যবস্থা চালু করা। তাহলে কি হতে পারে এর সঠিক উত্তর? ইন্ট্রোডিউস ফেডারেলিজম। কোথায় তখন ফেডারেলিজম? তখন নেই, হাঁটাও একে। এন্ড ক্রাউন রুল, আরে ক্রাউনের রুল চলছে, সেই শুরু হয়েছে 1858-তে, এত জলদি শেষ হয়ে যাবে? এটাও ভুল, এটা হবে না। অ্যাসোসিয়েট ইন্ডিয়ান ইন লেজিসলেশন, আইন প্রণয়নে ভারতীয়দের অন্তর্ভুক্ত। এই 1757-র মহাবিদ্রোহের পর ইংরেজ বাবুরা একটু বুঝতে পেরেছিলেন যে ভারতীয়দের সহযোগিতা দরকার। এর জন্য এদেরকে কিছু লোককে প্রয়োজন যারা আমাদের চাপলুসি করবে, আমাদের গুণগান করবে, ভারতীয় হয়ে আমাদের গুণগান করবে। তাই না কিছু ভারতীয়কে কী করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে এই আইন প্রণয়নে। এটা একদম ঠিক। ইন্ট্রোডিউস রেসপন্সিবল গভর্নমেন্ট তখনও চালু হয়নি, অতএব এটাও হবে না। এ অনুযায়ী আমাদের সঠিক উত্তর বি ইজ আওয়ার কারেক্ট আনসার। অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 9। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। স্টেটমেন্ট 1-এ আছে দ্য অ্যাক্ট রিস্টোর্ড দি লেজিসলেশন পাওয়ার অফ বোম্বে অ্যান্ড মাদ্রাজ এবং বোম্বের লেজিসলেশন যে ক্ষমতা বা আইন প্রণয়ন ক্ষমতা, এটা ফেরত দেওয়া হয়েছিল এটাতে। এটা কি ঠিক? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক, ডাহা ঠিক। ঠিক আছে, চলো। ইট অ্যালাউড দ্য ভাইসরয় টু নমিনেট ইন্ডিয়ান, বলছে ভাইসরয় ভারতীয়দের নমিনেট করতে পারতেন। এই একটা কি লেখা ছিল? হ্যাঁ পারতেন, এটাও ঠিক। তাহলে দুটো ঠিক আছে। 3-এ দেওয়া আছে ইট ইন্ট্রোডিউস ইলেকশন। আরে বাপরে, এখনই কোথায়? 1892 ইলেকশন, এখন কোথায়? তো এটা 3 নাম্বার অপশান কি আছে এই অনুযায়ী, এটার জন্য এটা কিন্তু ভুল। তাহলে আমরা দেখলাম স্টেটমেন্ট 1 কারেক্ট, 2 কারেক্ট, 3 হাঁটাও। এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে
অপশান এ 1 and 2 correct. A is our correct answer. Question number 10. Which of the following is not feature of the Act of 1861? নিম্নলিখিত কোনটি 1861 আইনের বৈশিষ্ট্য নয়? এতে দেওয়া আছে ইনক্লুশন অফ ইন্ডিয়ান ইন কাউন্সিল, কাউন্সিলে ভারতীয়দের অন্তর্ভুক্তি, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ ভাইসরয়, ইন্ট্রোডাকশন অফ ইলেকশন, ডিসেন্ট্রালাইজেশন অফ লেজিসলেটিভ পাওয়ার। তাহলে এখানে কি বলেছে যে কোনটি বৈশিষ্ট্য নয়, কোনটি বৈশিষ্ট্য নয়। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। ইনক্লুশন অফ ইন্ডিয়ান ইন কাউন্সিল, এটা করা হয়েছিল, এটা ঠিক আছে। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ ভাইসরয়, হ্যাঁ এই আইনে কিন্তু ভাইসরয়কে পাওয়ার দেওয়া হয়েছিল, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, বাট কিন্তু লিমিটেশন ছিল, এটা মনে রাখবে। অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন ছিল? 6 মাস, 6 মাস পর্যন্ত এটা বলবৎ থাকতো। তো এটাও ঠিক আছে, বি ঠিক আছে। সিতে কি দেওয়া আছে? ইন্ট্রোডাকশন ইলেকশন, না এটা হয়নি। আচ্ছা, ডিসেন্ট্রালাইজেশন অফ লেজিসলেশন পাওয়ার, আইন প্রণয়নের কি হয়েছিল? বিকেন্দ্রীকরণ, এটাও ঠিক আছে। তাহলে এ অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেওয়া আছে দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস বাই দি অ্যাক্ট অফ 1861 ইমপ্লাইজ, এর অর্থ কী? এতে দেওয়া আছে কালেকটিভ ডিসিশন মেকিং, সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অফ দি মেম্বার, সদস্যদের পৃথক দায়িত্ব, ইলেকশন বেসড গভর্নেন্স, নির্বাচনের মাধ্যমে শাসন, ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এর অর্থ কালেকটিভ ডিসিশন মেকিং, না। পোর্টফোলিও মানে এটা নয়। ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অফ দি মেম্বার্স, হ্যাঁ একদম ঠিক, সদস্যদের পৃথক দায়িত্ব। পোর্টফোলিও সিস্টেমে কি হয় না, প্রতিটি সদস্যকে এক একটি নির্দিষ্ট বিভাগ বা ডিপার্টমেন্ট দেওয়া হয় এবং তিনি সেই বিভাগের জন্য ব্যক্তিগতভাবে দায়িত্বশীল থাকেন এখনও। এটা হচ্ছে কি পোর্টফোলিও সিস্টেম। তাহলে কি সদস্যদের পৃথক দায়িত্ব। ইলেকশন বেজ, এটা তো হবে না, এর সাথে কোনো সম্পর্কই নেই। এবং ডিতে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন, এটা সম্পূর্ণ আলাদা। এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব লেজিসলেটিভ কাউন্সিল আন্ডার দি অ্যাক্ট অফ 1861? কি বলেছে? এতে বলেছে এটা ফুললি ইলেক্টেড বডি, এটা কি সম্পূর্ণ নির্বাচিত? নির্বাচনই ছিল না, তো কোথায় নির্বাচিত বডি হবে? এটা তো হবে না। বিতে দেওয়া আছে অ্যাডভাইজারি অ্যান্ড লিমিটেড লেজিসলেটিভ রোল, উপদেষ্টা এবং সীমিত আইন প্রণয়ন ভূমিকা, এটা কি ঠিক? হ্যাঁ এটা একদম ঠিক, অ্যাডভাইজারি অ্যান্ড লিমিটেড লেজিসলেটিভ রোল। সভরেন লেজিসলেচার, সভরেন না। অপশান ডিতে দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা ভাইসরয়ের অধীনে ছিল, ইন্ডিপেন্ডেন্ট কোথায় ছিল? অতএব বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 13। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং অর্ডিন্যান্স পাওয়ার ইন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এখানে যে অর্ডিন্যান্স পাওয়ার দেওয়া হয়েছিল ভাইসরয় অফ ইন্ডিয়াকে, তো সেই অর্ডিন্যান্স পাওয়ার রিলেটেড এই কোশ্চেনটা। দ্য ভাইসরয় কুড ইস্যু অর্ডিন্যান্স ইন এমার্জেন্সি, বলছে জরুরি অবস্থায় ভাইসরয় অধ্যাদেশ জারি করতে পারতেন, একদম ঠিক। সাচ অর্ডিন্যান্স হ্যাড লিমিটেড ভ্যালিডিটি, সাচ অর্ডিন্যান্স লিমিটেড ভ্যালিডিটি, এটা কি ঠিক? সাচ অর্ডিন্যান্স লিমিটেড, একদম ঠিক, 6 মাস পর্যন্ত আমরা জানি ভ্যালিডেট থাকতো। ইট রিকোয়ার্ড অ্যাপ্রুভ্যাল অফ ইন্ডিয়ান মেম্বার, আরে ইন্ডিয়ানদেরকে কোনো ভাবই দিত না, আর এখানে বলেছি ইট রিকোয়ার্ড অ্যাপ্রুভ্যাল, ভারতীয় সদস্যদের অনুমোদন, এটা একদম ভুল। এই অনুযায়ী আমরা দেখলাম অপশান
স্টেটমেন্ট 3 রং, এ দুটো ঠিক আছে। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14 দেওয়া আছে হুইচ of the following was the most significant constitutional change in 1861 Act? বলছে 1861 সালের আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন কোনটি? এতে দেওয়া আছে বিগিনিং ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ কি হয় শুরু হয়, বিগিনিং ইলেকশন, এন্ড অফ কোম্পানি রুল, ইন্ট্রোডাকশন ডায়ারার্কি। তাহলে আমরা যদি দেখি ইন্ট্রোডাকশন অফ ডায়ারার্কি কখন এসেছিল? 1919-এ। তো হাটাও একে। এন্ড অফ কোম্পানি রুল, আরে এন্ড অফ কোম্পানি রুল 1858-তেই শেষ হয়ে গেছে। আচ্ছা, বিগিনিং অফ দি ইলেকশন এটা শুরু হবে কখন? 1892-এ। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15-এ দেওয়া আছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 ইজ সিগনিফিক্যান্ট বিকজ। এর গুরুত্ব কী ছিল? একে দেওয়া আছে বিগিনিং অফ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি এসেছিল কি? অনেক পরে হাটাও একে, এ হবে না। বিতে দেওয়া আছে বিগিনিং রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন, প্রতিনিধিত্বমূলক কি প্রতিষ্ঠানের সূচনা হয়। এটা কিন্তু একদম ঠিক। বিগিনিং অফ ফেডারেলিজম এটা আরও পরে আসে। এন্ড অফ ব্রিটিশ রুল 1947, এটাও হবে না। তো আমরা দেখলাম এটা হবে না 1947-এ, এটা তো অনেক পরে, এবং এটাও কিন্তু অনেক পরে হয়েছিল। তাহলে এটা কি বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন। এটার মানে কি? এটার মানে হলো এই আইনে প্রথমবার ভারতীয়দের আইন পরিষদে কী করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। এটি কি রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনের সূচনা। এটা কি রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনের সূচনা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু মনে রাখবে। সেই অনুযায়ী আমাদের বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 16-এ দেওয়া আছে হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট রিফ্লেক্ট দি লিমিটেশন অফ দি লেজিসলেটিভ কাউন্সিল আন্ডার 1861 অ্যাক্ট। তাহলে 1861 সালের আইন অনুযায়ী আইন পরিষদের সীমাবদ্ধতা কোনটি? এর লিমিটেশন। তার লিমিটেশন এরপর আমরা দেখব। অপশান এতে দেওয়া আছে দে ওয়ার ফুললি ইলেক্টেড, সম্পূর্ণ নির্বাচিত। আরে নির্বাচনই ছিল না, নির্বাচন। দে হ্যাড ফুল কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ, ফুল কন্ট্রোল, আরে একেবারেই ছিল না, হাটাও। দে ওয়ার মেনলি অ্যাডভাইজারি ইন নেচার, হ্যাঁ এটা কি ছিল? অ্যাডভাইজারি ইন নেচার। আচ্ছা, ডিতে দেওয়া আছে কি দে হ্যাড ফাইন্যান্সিয়াল পাওয়ার ছিল না, ছিল না। তাহলে আমরা কি দেখলাম? 1861 সালের আইন অনুযায়ী আইন পরিষদ বা লেজিসলেটিভ যে কাউন্সিল, এই কাউন্সিল কী ছিল? প্রধানত এটা ছিল একটা অ্যাডভাইজারি ইন নেচার। অতএব সি ইজ আওয়ার কারেক্ট আনসার। বাকি এগুলো ফালতু, ফুললি ইলেক্টেড হাওয়া, দে হ্যাড ফুল কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ ঘন্টা, আচ্ছা দে হ্যাড ফাইন্যান্সিয়াল পাওয়ার কিছুই ছিল না, হাটাও। অতএব সি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 17-এ দেওয়া আছে দ্য ডিসেন্ট্রালাইজেশন আন্ডার অ্যাক্ট অফ 1861 ক্যান বি বেস্ট ডেসক্রাইব। এখানে কী হয়েছিল না? বলছে পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন, রাজনৈতিক বিকেন্দ্রীকরণ, না অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন, না ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, না জুডিশিয়াল ডিসেন্ট্রালাইজেশন। কী হয়েছিল না? এর সঠিক উত্তর হলো অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন। আর প্রথমের যে অপশানটা আছে পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন, বাস্তবে হয়নি, হবে না। ফাইন্যান্সিয়াল, না, এর সাথে কোনো সম্পর্কই নেই। অতএব বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 18-এ দেওয়া আছে হুইচ অফ দি ফলোয়িং মোস্ট অ্যাকিউরেটলি ডেসক্রাইব এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ রিলেশনশিপ আন্ডার দি অ্যাক্ট অফ 1861। 1861 সালের আইনে নির্বাহী এবং আইনসভার সম্পর্ক কী ছিল? অপশান এতে দেওয়া আছে এক্সিকিউটিভ রেসপন্সিবল টু দি লেজিসলেচার,
লেজিসলেচার। এটা ছিল কি? আরে না রে বাবা, এরকম কিছু লাগেনি। আচ্ছা, অপশান বিতে দেওয়া আছে লেজিসলেচার কন্ট্রোল এক্সিকিউটিভ। লেজিসলেচার এর উল্টোটা, লেজিসলেচার কন্ট্রোল এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কন্ট্রোল লেজিসলেচার, তাহলে এটাও তো ভুল। আচ্ছা, সিতে দেওয়া আছে এক্সিকিউটিভ ডমিনেটেড লেজিসলেচার। হ্যাঁ, এটাই তো চাইছিল, তাই হয়েছে। সি, সি রাইট, কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার, সম্পূর্ণ ক্ষমতার বিভাজন, ঘন্টা ছিল না। এ অনুযায়ী অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এরপর 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন আছে হুইচ অফ দি ফলোয়িং হাইকোর্ট ওয়ার এস্টাবলিশ ফার্স্ট আন্ডার দি অ্যাক্ট অফ 1861। আমরা জানি 1861 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল, এর আন্ডারে কী হয়েছিল না, ভারতের 3টে সিটিতে বা ওদের যে 3টা প্রভিন্স ছিল, 3টা প্রভিন্সে কী হয়েছিল, 3টা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল, এটা কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বম্বে, মাদ্রাজ, ক্যালকাটা। তাহলে প্রথমে কোথায় হয়েছিল? প্রথমে ক্যালকাটা, প্রথমে ক্যালকাটা, তারপর বোম্বে, তারপর মাদ্রাজ। অতএব বি ইজ আওয়ার কারেক্ট আনসার। অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। প্রথমে কলকাতা, কততে হয়েছিল? 1862, বোম্বে 1862 এবং মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862। কোন অ্যাক্ট অনুযায়ী? ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 অনুযায়ী। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20-এ কী দেওয়া আছে না, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইব দ্য কম্পোজিশন অফ দি হাইকোর্ট আন্ডার দি অ্যাক্ট। আন্ডার দি, এখানে হবে আন্ডার দি অ্যাক্ট 1861 অ্যাক্ট অনুযায়ী, 1861 অ্যাক্ট অনুযায়ী কী বলেছে, আইনে হাইকোর্টের গঠন কী ছিল? অপশান এতে দেওয়া আছে অনলি ব্রিটিশ জাজ, কেবল ব্রিটিশ জাজ, না ভারতীয়রাও ছিল, অনলি ভারতীয়, আরে ভারতীয়রা শুধু কী থাকবে, মিক্স অফ ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান জাজ, কিন্তু ওখানে কিছু কন্ডিশন ছিল। আমরা দেখেছি পরবর্তীকালে কী হবে, ইলবার্ট বিল নিয়ে ইস্যু হবে, ভারতীয় বিচারকরা কিন্তু ইংরেজদের বিচার করতে পারত না, ভারতীয়দেরকে এই জন্যই নিয়োগ করা হয়েছিল, ভারতীয়রা ভারতীয়দের বিচার করবে, ইংরেজদের পারত না, এটা চেঞ্জ করা হয়েছিল। দেখেছিলাম উল্টো প্রোটেস্ট, ইলবার্ট বিল একটা যাই হোক ইস্যু আছে, জানো সবাই। তো এই অনুযায়ী সি ইজ আওয়ার কারেক্ট আনসার। সি ইজ আওয়ার কারেক্ট আনসার। ব্রিটিশ এবং ভারতীয় বিচারপতিদের কী ছিল, মিশ্রণ ছিল, মিলেমিশে, বাট কি বললাম তো যে ভেদাভেদ ছিল, ইংরেজদের বিচার করতে পারত না। কোয়েশ্চেন নাম্বার 21-এ কী আছে বলছে হুইচ অফ দি ফলোয়িং নট ফিচার অফ 1892। 1892-তে যে অ্যাক্ট এসেছিল বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর ফিচার নয়, এর বৈশিষ্ট্য নয়। এতে দেওয়া আছে এনলার্জমেন্ট অফ লেজিসলেটিভ কাউন্সিল, আইন পরিষদের কী হয়েছিল, সম্প্রসারণ। তাহলে আইন পরিষদের কি সম্প্রসারণ হয়েছিল? হ্যাঁ হয়েছিল বাবা, হয়েছিল, এটা ঠিক আছে। বিতে দেওয়া আছে ইন্ট্রোডাকশন অফ ইলেকশনের সূচনা, ইনডাইরেক্ট, মনে রাখবে ইনডাইরেক্ট ইলেকশনের সূচনা কিন্তু হয়েছিল। সিতে দেওয়া আছে কি পাওয়ার অফ ভোট অন বাজেট, আরে দেয়নি বাবা, দেয়নি, এটা কি আছে, এটা ভুল আছে। রাইট টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার অধিকারও কিন্তু দিয়েছিল। তাহলে যেগুলো দিয়েছিল এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেয়নি ও তো এমনিতেই কেটে গেল। যেগুলো দিয়েছিল এগুলো মনে থাকলে অটোমেটিকলি কোশ্চেনগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এই অনুযায়ী আমরা দেখলাম, তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য নেচার অফ ইলেকশন আন্ডার দি অ্যাক্ট অফ 1892। 1892 সালের নির্বাচনের প্রকৃতি কীরকম ছিল? বলছে ডাইরেক্ট ইলেকশন এবং ইউনিভার্সাল, প্রত্যক্ষ এবং সর্বজনীন,
প্রত্যক্ষ সর্বজনীন, না এটা কি আছে, এটা ভুল। প্রত্যক্ষ কোথায়, ইনডাইরেক্ট ইলেকশন এসেছিল, আর সর্বজনীন কোথায়, হাঁটাও একে। ইনডাইরেক্ট এবং লিমিটেড, ইনডাইরেক্ট এবং লিমিটেড, হ্যাঁ ইনডাইরেক্ট এবং লিমিটেড ছিল, ঠিক আছে ঠিক আছে। নমিনেশন অনলি, নমিনেটেড ছিল, না না। সিক্রেট ব্যালট, না। তাহলে আমরা কি দেখলাম, ইনডাইরেক্ট এবং লিমিটেড, এই অনুযায়ী অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 23তে আছে হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ সিগনিফিক্যান্ট চেঞ্জেস ফ্রম দি অ্যাক্ট 1861 টু 1892। তাহলে এই দুটোর মধ্যে কী চেঞ্জ ছিল? এতে দেওয়া আছে ইন্ট্রোডাকশন অফ ইলেকশন, বলছে ইলেকশন এসেছিল, এটাতে ইলেকশন এসেছিল, হ্যাঁ এটাতে ইলেকশন এসেছিল। বাকি কি ইন্ট্রোডাকশন অফ ফেডারেলিজম, দুটোতেই ঠিক ছিল। 61তেও ছিল ফেডারেলিজম, 92ও আছে। আচ্ছা, এন্ড অফ নমিনেশন, এন্ড অফ নমিনেশন কী হলো? এটা কিন্তু শেষ হয়নি, তখনও ছিল এখনও ছিল। ইন্ট্রোডাকশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট, এটা কী ছিল? এটা তখনও নয়। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা কী ছিল? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ সিগনিফিক্যান্ট চেঞ্জ 1861 টু, তাহলে আমরা দেখলাম কি এখানে কি এসেছিল না ইন্ট্রোডাকশন অফ ইলেকশন, বাকি সবগুলো কি একটাও নয়। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা স্পেশাল ছিল, বাকিগুলো কিন্তু ঘাবলা ছিল সব। বিতে দেখলাম ফেডারেলিজম পরে এসেছিল, ঠিক আছে, অতএব এটা হবে না। এন্ড অফ নমিনেশন, এটা তো হয়নি। ডিতে কী বলছে, দায়িত্বশীল সরকার, না এগুলো হবে না, অতএব এ ইজ আর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে কি হুইচ অফ দ্য ফলোয়িং দ্য বেস্ট ডেসক্রাইব লেজিসলেটিভ কাউন্সিল আন্ডার 1892। বলছে লেজিসলেটিভ কাউন্সিল এই আইন অনুযায়ী কী ছিল না সভরেন লেজিসলেচার, একদম না, ডাহা মিথ্যা। অ্যাডভাইজারি ওয়াজ লিমিটেড ডিসকাশন রাইট, লিমিটেড রাইট, হ্যাঁ এটা ঠিক। ফুললি রিপ্রেজেন্টেটিভ বডি, না। ইন্ডিপেন্ডেন্ট ল মেকিং অথরিটি, না, এটাও কিন্তু নয়। অতএব অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, অ্যাডভাইজারি উইথ লিমিটেড ডিসকাশন রাইট। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। 1909 যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের প্রধান উদ্দেশ্য কী ছিল? এতে দেওয়া আছে এস্টাবলিশ রেসপন্সিবল গভর্নমেন্ট, ইন্ট্রোডিউস কমিউনাল রিপ্রেজেন্টেটিভ, এন্ড অফ ব্রিটিশ রুল, ইন্ট্রোডিউস ফেডারেলিজম। তাহলে এটা কি দায়িত্বশীল সরকার ছিল? না, এটা 1919-এর আগে থাকেনি, 1919-এর পর এটা আসছে আমরা দেখছি। এই অনুযায়ী কী হবে, এটা কিন্তু হবে না, এর উদ্দেশ্য থাকেনি। ইন্ট্রোডিউস কমিউনাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ একদম ঠিক। এন্ড অফ ব্রিটিশ রুল, আরে 1947। ইন্ট্রোডাকশন ফেডারেলিজম পরে আসে। এই অনুযায়ী অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা কি দেখলাম, এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল কি সেপারেট ইলেক্টোরেট, বিশেষ করে মুসলিমদের জন্য, যা কি করে না সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করে। এবং লর্ড মিন্টো বাবাকে কি বলা হয়, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, এটা মনে রাখবে। এখানে কী হয়েছিল, মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী ইলেক্টোরেট গৃহীত হয় এই অ্যাক্টে। ডিভাইড অ্যান্ড রুল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 26 কী দেওয়া আছে, হুইচ অফ দি ফলোয়িং নট ফিচার অফ 1909 ইন্ডিয়ান অ্যাক্ট। 1909-এর কোনটা অ্যাক্টের এই চারটার মধ্যে কোনটি ফিচার নয়? এতে দেওয়া আছে সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, আরে এটা তো একদম ঠিক বাবা, এটা তো একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য, একে কী করে বাদ দেবো? আচ্ছা, এনলার্জমেন্ট অফ কাউন্সিলের সম্প্রসারণ বলছে হয়েছিল, সদস্য সংখ্যা কি বাড়ানো হয়েছিল? হ্যাঁ বাড়ানো হয়েছিল, চলো এটাও ঠিক আছে। ইন্ট্রোডাকশন ডায়রার্কি এসেছিল,
ডায়রার কি এসেছিল? না, ডায়রার কি আসেনি। কখন আসবে? 1919-এ। ইনক্লুশন অফ ইন্ডিয়ান ইন এক্সিকিউটিভ কাউন্সিল। হ্যাঁ, ভারতীয়দেরকে কি বলছে, এই এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয়দেরকে কি করাইছিল? ইনক্লুড করাইছিল। কে ছিল? না প্রথম ভারতীয় কে ছিল? না সত্যেন্দ্র এসপি সিনহা, প্রথম ভারতীয় আইন সদস্য। এটা মনে রাখবে। তাহলে কি এই আইন ভাইসরয়ের যে শাসন বিভাগের সঙ্গে ভারতীয়দের কি করেছিল? যোগসূত্র স্থাপন করে, এবং এসপি সিনহাকে ভারতীয় আইন সদস্য বানানো হয়েছিল। এই জন্য এসপি সিনহাকে অনেক সময় কী বলা হতো? লর্ড সিনহা, লর্ড সিনহা। এই অনুযায়ী আমরা দেখলাম অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা কি? এটা হচ্ছে ভুল একমাত্র, এটা বৈশিষ্ট্য নয়, বাকি তিনটা ওকে। এটা 1919-এ দেখবো আমরা। চলো কোয়েশ্চেন নাম্বার 27 আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং সেপারেট ইলেক্টোরেট আন্ডার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। কী বলছে? অনলি মুসলিম কুড ভোট ফর মুসলিম ক্যান্ডিডেট। এটা কি ঠিক? একদম ঠিক। বলছে শুধুমাত্র মুসলিমরা মুসলিমদের প্রার্থীর জন্য ভোট দিতে পারত। একদম ঠিক। ইট ওয়াজ ডিমান্ডেড বাই মুসলিম লীগ। এটা মুসলিম লীগের দাবি ছিল। হ্যাঁ রে বাবা, মুসলিম লীগে তো দাবি করবে, তবেই তো আসবে এটা না। আচ্ছা, সিতে দেওয়া আছে ইট প্রমোটেড ন্যাশনাল ইউনিটি। আরে উল্টো বিভাজন বাড়ায়, ভেদাভেদ বাড়িয়ে দিয়েছিল এটাতে। এটা হবে না। অতএব 3কে প্রথমে হাঁটাও, 3 যেখানে আছে হাঁটাও, 3 হাঁটাও, অটোমেটিকলি আনসার চলে আসলো। অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 28 আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ক্যাপচার অফ কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স অফ দি অ্যাক্ট 1909। 1909 সালের আইনের সাংবিধানিক গুরুত্ব। বলছে কি? এ বলছে বিগিনিং অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সূচনা। এটা আংশিক হলেও মূল নয়, অতএব এটা আমরা মানব না, একে হাঁটাও। বিগিনিং অফ কমিউনাল পলিটিক্স, একদম ঠিক, আমরা দেখলাম তো মিন্টো ফাদার এই কমিউনাল পলিটিক্সের। ঠিক আছে, এটা বিগিনিং অফ ফেডারেলিজম পরে আসে, পরে। তারপর দিয়েছে বিগিনিং অফ রেসপন্সিবল গভর্নমেন্ট, এটা 1919-এর পর আসে, অতএব এটাও ভুল, হাঁটাও। বিগিনিং ফেডারেলিজম পরে, এটা ঠিক আছে। মিন্টো ফাদার, এটা কি? এটাও পরে আংশিকভাবে এসেছিল। তাহলে আমরা দেখলাম কি এখানে? না ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট কাকে বলা হয়? লর্ড মিন্টোকে। এবং অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, হুইচ অফ দি ফলোইং ইন্ডিয়ান বিকেমস এ মেম্বার অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল আন্ডার দিস অ্যাক্ট। এখানে দিস অ্যাক্ট বলতে 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের কথা বলা হচ্ছে। তো এই অ্যাক্ট অনুযায়ী কাকে করা হয়েছিল? ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল, এই কাউন্সিলের সদস্য কাকে করা হয়েছিল? দাদাভাই নরোজি? আরে না, সত্যেন্দ্র, হ্যাঁ এসপি সিনহা, একটু আগেই ডিসকাস করলাম, এগুলো তো হবে না। কোয়েশ্চেন নাম্বার 30, আজকের এটা লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দি ফলোইং বেস্ট এক্সপ্লেন দ্য ব্রিটিশ স্ট্র্যাটেজি বিহাইন্ড দি অ্যাক্ট 1909। বলছে 1909 সালের আইনের পিছনে ব্রিটিশের কৌশল কী ছিল? এতে দেওয়া আছে প্রমোট ইউনিটি অ্যামাং দি ইন্ডিয়ানস। আরে মুসলমানদেরকে আলাদা কী দিয়ে দিয়েছে? নির্বাচনী অধিকার, মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী, ইলেক্টোরেট দিয়েছে। তো এখানে ঐক্য কী করে বৃদ্ধি হবে? বিভেদ কী হবে? বাড়বে। এটা তো হবে না। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ইয়াস। এস্টাবলিশ ডেমোক্রেসি, না। ট্রান্সফার পাওয়ার টু ইন্ডিয়ান, কোথায় ট্রান্সফার করলো? হয়নি। অতএব আমরা দেখলাম এখানে কি ব্রিটিশ এখানে কি করছে? না সেপারেট ইলেক্টোরেট চালু করে ব্রিটিশরা হিন্দু এবং মুসলমানের বিভাজন বাড়িয়ে নিজেদের শাসন শক্তিশালী করতে চেয়েছিল। কি বললাম? হিন্দু মুসলমানের বিভাজন বাড়িয়ে নিজেদের শাসন মজবুত করতে চেয়েছিল, শক্তিশালী করতে চেয়েছিল। অতএব বি ইজ আওয়ার কারেক্ট আনসার। রিয়েল মনসা ছিল এদের, ডিভাইড অ্যান্ড রুল। তাহলে এই ছিল 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্লাসে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।